আমি মোবাইলের রেকর্ড অপশন চালু করে শান্ত গলায় বললাম, তোমার বলা প্রতিটা কথাই আমি রেকর্ড করেছি। আমার বাবার রেখে যাওয়া সম্পদের জন্য তুমি আমাকে তালাকের ভয় দেখিয়েছো, বাচ্চাদের আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছো। সব কিছুর প্রমাণ এখন আমার কাছে আছে, আর মাহিম ভাইও এই কথাগুলোর সাক্ষী। রাশেদ কয়েক সেকেন্ড নির্বাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আর এক মুহূর্তও থামলাম না। আজ থেকে আমি আর সে আগের মানুষটা নই, যে ভয় পেয়ে অন্যায় মেনে নেবে, যে মানুষ নিজের স্ত্রীর বাবার রেখে যাওয়া সম্পদের দিকে লোভের চোখে তাকায়, শুধু টাকার জন্য এত বছরের সম্পর্ক ভেঙে দিতে চায়। তার সঙ্গে আমার পক্ষে আর এক ছাদের নিচে থাকা সম্ভব নয়। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আমি ধীর কণ্ঠে আবার বললাম, তুমি যে কাজের কথা বলছিলে, চাইলে তাকে ডাকতে পারো, কিন্তু তার আগেই আমার আইনজীবী আমার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন। আমার অধিকার, আমার সন্তানদের অধিকার সবকিছু রক্ষার জন্য আমি শেষ পর্যন্ত লড়ব। এক মুহূর্ত থেমে বাবার কথা মনে পড়লো। গলা ভারী হয়ে এলো। বাবা তার সারা জীবনের কষ্টের উপার্জন আমার জন্য রেখে গেছেন, যাতে আমি নিরাপদে থাকতে পারি। সেই সম্পদ দিয়ে আমি আমার আর আমার সন্তানদের ভবিষ্যৎ গড়ব। সেখানে অন্য কারও কোনো অধিকার নেই। রাশেদের মুখের রং একের পর এক বদলে যাচ্ছিল। সে যেন বিশ্বাসই করতে পারছিল না, এতদিন যাকে দুর্বল ভেবেছিল সেই মানুষটা আজ এত ধীরভাবে তার সামনে দাঁড়িয়ে আছে। পাশে দাঁড়িয়ে থাকা মাহিম ভাইও আর আগের মতো কিছু বলতে পারলো না। তার চোখে মুখে স্পষ্ট অস্বস্তি। হয়তো সেও বুঝে গেছে এতক্ষণ ধরে সে ভুল মানুষকে সমর্থন করে এসেছে। আর আমি তখন নিশ্চিতভাবে বুঝে গিয়েছিলাম, নিজের অধিকার রক্ষা করা কখনো স্বার্থপরতা নয়, অন্যায়ের সামনে মাথা নত না করাই একজন মানুষের সবচেয়ে বড় সাহস। আমি কথাগুলি শেষ করার পর পুরো ঘরটা আবার নীরব হয়ে গেল। তবে এবার সেই নীরবতা আমার নয়, রাশেদ আর মাহিম ভাইয়ের। মাহিম ভাই মাথা নিচু করে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। মনে হচ্ছিল হঠাৎ করে সে বুঝতে পেরেছে নিজের বোনের পাশে দাঁড়ানোর বদলে সে একজন লোভী মানুষের পক্ষ নিয়েছিল। এক সময় সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, শান্ত গলায় বলল, সুমাইয়া, আমার মনে হয় বিষয়টা এখন অনেক দূর গড়িয়ে গেছে। যখন আইনি পদক্ষেপ আর প্রমাণের কথা চলে এসেছে, তখন আমার আর কিছু বলার নেই। তোমরা তোমাদের মতো সিদ্ধান্ত নাও। মাহিম ভাই দরজার দিকে এগুতেই রাশেদের আগে চিৎকার করে উঠলো, তুমি চলে যাচ্ছ? তুমিই তো বলেছিলে ওকে বুঝিয়ে রাজি করিয়ে ফেলবো। মাহিম ভাই কোনো উত্তর দিল না, চুপচাপ দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দটা পুরো ঘরে প্রতিধ্বনির মতো বাজলো। রাশেদ এবার ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে তখনও রাগ, কিন্তু আগের মতো সাহস নেই। হয়তো সে বুঝে গেছে তার প্রতিটি কথার প্রমাণ এখন আমার কাছে রয়েছে। সে নিচু গলায় বলল, নিজেকে খুব বুদ্ধিমান ভাবছো, তাই না? আদালতের মামলা বছরের পর বছর চলবে, আমি তোমাকে তালাকও দেব না, এভাবেই ঝুলিয়ে রাখবো। আর তোমার ওই টাকা দিয়ে কোনো দিনও শান্তিতে থাকতে পারবে না। বাচ্চাদেরও তোমার জীবন থেকে সরিয়ে দিতে কতক্ষণ লাগে সেটা তখন বুঝবে। আমি একটুও পিছিয়ে গেলাম না, শান্ত কিন্তু ধীর কণ্ঠে বললাম, আমাকে ভয় দেখিয়ে আর কোনো লাভ হবে না। এই বাড়ি আমাদের বৈবাহিক বাসা। আমার আইনজীবী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তুমি যদি আমাকে বা আমার সন্তানদের কোনোভাবে হয়রানি করার চেষ্টা করো, তারও জবাব আইনি দেবে। আমার কথা শেষ হতেই রাশেদ ক্ষোভে ফুঁসতে লাগলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে দরজা খুলে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার শব্দ শোনার পর এতক্ষণ ধরে শক্ত করে রাখা মনটা আর ধরে রাখতে পারলাম না। ধপ করে মেঝেতে বসে পড়লাম। চোখের পানি থামছিল না। কাঁদছিলাম শুধু ভেঙে যাওয়া সংসারের জন্য নয়, বাবার কথা মনে করেও। মনে হচ্ছিল বাবা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে হয়তো আমাকে এত বড় লড়াই একা লড়তে হতো না। তবুও সেই কান্নার মাঝেও একটা অদ্ভুত স্বস্তি ছিল। আমি অন্তত নিজের অধিকার ছেড়ে দেইনি। বাবার সারা জীবনের কষ্টের উপার্জন লোভের হাতে তুলে দেইনি। পরদিন সকালে আমি আইনজীবীর সঙ্গে দেখা করলাম। তিনি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করলেন। আমিও সিদ্ধান্ত নিলাম এই সম্পর্ক আর জোর করে টেনে নিয়ে যাব না।